ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে আমার এই চলপুরি চ্যানেলে ওয়েলকাম। আজ আমি একটা অসাধারণ টেক্সট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই টেক্সটটার নাম হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। কিন্তু তার আগে তোমাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে। কে কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কয়েকটা জিকে আছে, একবার আমি দেখে নিই। আচ্ছা, প্রশ্নগুলো হচ্ছে এই যে, আচ্ছা, রাখালের পিঠে গাছের যে গল্প, এই গল্পটা তোমরা নিশ্চয়ই শুনেছ। অথবা কোনো রাজকন্যাকে অপহরণ করে একজন রাক্ষসী নিয়ে গিয়ে পাতালপুরীতে রেখে দিয়েছিল, তারপর সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। এই গল্পগুলো তোমরা নিশ্চয়ই জানো। ওকে, খুব ভালো কথা। আচ্ছা, এই গল্পগুলোর রাইটারের নাম বলতে পারবে? কে লিখেছিলেন? কে কে পারবে? হাত তোলো তোমরা। জানো না? বেশ, ঠিক আছে। তাহলে আমার নেক্সট প্রশ্ন, আচ্ছা বলো তো, এই যে হাও মাও খাও মানুষের গন্ধ পাও, এটা কার লেখা? তাও জানো না? আচ্ছা, কতগুলো ছড়া আছে, ছোট থেকে তোমরা নিশ্চয়ই শুনেছ। কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো, এটা কার লেখা? তাও জানো না? ওকে। আচ্ছা, কুমির তো জলকে নেমেছি, এটাও জানো না? কিন্তু এই যে ছড়াগুলো বললাম বা গল্পগুলো বললাম, এই গল্পগুলো তো তোমরা শুনেছ, কিন্তু রাইটারকে কে লিখেছিলেন এই ছড়াগুলো বা গল্পগুলো, এগুলো কেউ জানো না? ছি 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 ছি, লজ্জা লাগা উচিত তোমাদের সবার। হ্যাঁ, 11-এ পড়ছো আর জানো না এগুলো কে লিখেছে? ছি, কোথায় আছি, কাদের পড়াচ্ছি? স্যার উত্তরটা কি হবে? আরে আমি তো নিজেই জানি না এই প্রশ্নের উত্তর। কেন? তার কারণ হচ্ছে এটাই হলো ফোকলোর। আর আজকে আমি পড়াবো সেই ফোকলোরেরই একটা পার্ট, দ্য ঘোস্ট ব্রাহ্মণ। ফোকলোর কি? ফোকলোর এটাই, ফোক কথার মানে হচ্ছে গ্রামের গ্রামের অশিক্ষিত লোক। তাহলে ফোক কথার মানে হচ্ছে গ্রামের অশিক্ষিত লোক। আর লোর কথার মানে হচ্ছে গাথা বা লোক কথা। তার মানে গ্রামের অশিক্ষিত লোকের হাতে আগে তো মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, টিভি ছিল না। তখন তারা মুখে মুখে অনেক এনজয়মেন্টের জন্য গল্প রচনা করতো, আর সেই গল্পগুলো মুখে মুখে প্রচলিত হয়ে গিয়েছিল। সেই গল্পগুলোই হচ্ছে ফোকলোর। তুমি তোমার বাড়ি গিয়ে যদি 70 বছরের উপর কোনো দাদু তোমার থাকেন, তাহলে তুমি জিজ্ঞাসা করো যে দাদু এইগুলো তুমি শুনেছো? দাদু বলবে হ্যাঁ শুনেছি। কার কাছে শুনেছো? দাদু বলবে আমি ছোট থাকতাম আর দাদুর কাছে শুনেছি। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে দাদু বলছে আমি ছোট থাকতাম আর দাদুর কাছে শুনেছি। এবার তার দাদুর কাছে গিয়ে যদি তুমি জিজ্ঞাসা করো দাদু এগুলো, এই গল্পগুলো বা এই ছড়াগুলো তুমি শুনেছো? দাদু বলবে হ্যাঁ শুনেছি। কার কাছে? বলবে আমার দাদুর কাছে। এনাও দাদু, এনাও দাদু স্কোয়ার, তার দাদুর কাছে শুনেছে। এবার যদি তার দাদুর কাছে যাও, দিয়ে জিজ্ঞাসা করো, তখন তিনি বলবেন হ্যাঁ শুনেছি। কার কাছে? আমার দাদুর কাছে। এনাও দাদু টু দি পাওয়ার 4। এবার তুমি তার দাদুর কাছে যাও, বলবে আমি আমার দাদুর কাছে শুনেছি। ঠিক আছে, এইরকম ভাবে তুমি যদি দাদু টু দি পাওয়ার 100 পর্যন্ত যাও, তবু সমস্যার সমাধান পাবে না। কারণ এগুলো পার্টিকুলার কোন মানুষের লেখা এটা কেউ জানে না, কারণ এর কোনো লিখিত রূপ ছিল না। এই ফোকলোরেরই একটা গল্প আজ আমরা পড়াবো,
দ্য ঘোস্ট ব্রাহ্মণ। তাহলে প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে তাহলে এই গল্পটা নিচে লেখা আছে লাল বিহারী দে, তাহলে লাল বিহারী দে কে ছিলেন? উনি রাইটার নন এই গল্পের? না, উনি রাইটার নন, তবে তার অনেক বড় কৃতিত্ব ছিল। কারণ তিনি যদি এই গল্পটাকে ফোকলোরে তুলে না ধরতেন বা এরকম আরো অনেক অনেক গল্প আছে সেগুলোকে তিনি কালেক্ট না করতেন, তাহলে আমাদের বাংলার যে ঐতিহ্য বা ট্র্যাডিশন অনেক কিছু ধ্বংস হয়ে যেত, হারিয়ে যেত। সেগুলোকে তিনি রক্ষা করেছেন একটা গ্রন্থ আকারে দিয়ে, আমাদের সংস্কৃতিকে তিনি বাঁচিয়ে রেখেছেন। সেই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। তাই এই গল্পটা উনার লেখা না, উনার কালেক্ট করা, যা আমাদের বাংলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, আগে তার সম্পর্কে দু একটা কথা বলি, তারপর আমরা অসাধারণ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এবং কোনো একটা সময়ে এমনও ঘটনা ঘটতো বাংলার সংস্কৃতিতে, আমরা দেখেছি যে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা, তাকে হয়তো 105 বছরের কোনো বৃদ্ধের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হতো। সেই ব্যাপারটাও আমি এখানে তোমাদের তুলে ধরবো। ঠিক আছে, টেক্সটটা কিন্তু খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং, একটু দেখো। আগে উনার সম্পর্কে একটু বলে দিই, যার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। লালবিহারী দে বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন 1824-এ এবং 1892 সালে উনার মৃত্যু হয়েছিল। তিনি বাংলার রেনেসাঁস ম্যান নামে পরিচিত। এই ধরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন বাংলার রেনেসাঁস নবজাগরণের একটা বিশিষ্ট ব্যক্তি ছিলেন উনারা, ঠিক সেরকম তিনিও কিন্তু সেরকমই তাদের মতো একজন ছিলেন, কিন্তু তোমাদের খুব অপরিচিত নাম। তিনি আলেকজান্ডার ডাফের জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছিলেন, এবং যেহেতু তিনি খ্রিস্টান মিশনারি জায়গা থেকে তিনি পড়াশোনা করেছিলেন, স্বাভাবিকভাবে তিনি ইন্সপায়ার্ড হয়ে বাঙালি হওয়া সত্ত্বেও এবং হিন্দু হওয়া সত্ত্বেও পরবর্তীকালে তিনি খ্রিস্টান মিশনারি হয়ে গিয়েছিলেন, অর্থাৎ তিনি যাজকে পরিণত হয়েছিলেন, অর্থাৎ খ্রিস্ট ধর্মে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। যাই হোক না কেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি গোবিন্দ সামন্ত নামক একটা উপন্যাসও লিখেছিলেন, এবং সেই উপন্যাসটার মধ্যে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে বাংলার চাষিদের উপরে তখনকার দিনের জমিদারেরা অত্যাচার করত, এবং তার ইংলিশ ভার্সনটা দেখে স্বয়ং চার্লস ডারউইন পর্যন্ত প্রশংসা করেছিলেন তার সেই লেখাটার জন্য। আমি এতটুকুই উনার সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা সেই অসাধারণ টেক্সট দ্য ঘোস্ট ব্রাহ্মণ সম্পর্কে এবার একটু আলোচনা করব। ঠিক আছে, খুব ভালো লাগবে টেক্সটটা, দেখো। ওয়ান্স অন এ টাইম there lived a poor Brahman who, not being a কুলীন, found it the hardest thing in the world to get married. কোনো একটা সময়ে একজন গরিব ব্রাহ্মণ ছিলেন, তিনি কুলীন না হওয়ার জন্য তার পক্ষে বিয়ে করা খুব কঠিন হয়ে পড়েছিল। He went to rich people and begged of them to give him money and that he might marry a wife. আর তিনি অনেক ধনী মানুষের কাছে গেলেন টাকা জোগাড় করার জন্য, এবং সেখানে গিয়ে তিনি বেগড অফ দেম, তাদের কাছে ভিক্ষা চাইলেন যে আমাকে টাকা দাও, আমি বিয়ে করব। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, কিন্তু তার বিয়ে করার জন্য যথেষ্ট পরিমাণে টাকার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, শুধু যে বিয়ের খরচ হিসেবে প্রচুর টাকা লাগবে তা নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড, কন্যাপক্ষকে টাকা দিতে হবে বলে তাকে টাকা জোগাড় করতে হচ্ছিল। অবাক করা বিষয়, আমরা তো জানি কোনো ছেলে বিয়ে করলে সে মেয়ের বাড়ি থেকে টাকা পাচ্ছে এখন বর্তমানে ডাউরি হিসেবে, কিন্তু তখনকার দিনে পদ্ধতি উল্টো ছিল। ছেলেরা বিয়ে করলে তাকে টাকা দিতে হতো মেয়ের বাড়িতে। আর কুলীন ব্রাহ্মণ কি? কুলীন ব্রাহ্মণ বলতে এখানে বোঝানো হয়েছে সম্ভ্রান্ত ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণের তখন ভাগ ছিল উচ্চবংশীয় ব্রাহ্মণ, অর্থাৎ চ্যাটার্জি, মুখার্জি, বন্দ্যোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি।
তখনকার দিনে মেয়েদের বাড়িতে পণ দিতে হতো, কিন্তু যারা কুলীন ব্রাহ্মণ ছিল তারা যেহেতু উচ্চ বংশীয় ব্রাহ্মণ, তাই তাদেরকে আগে সিলেক্ট করতো মেয়ের বাড়ি থেকে, এবং তারা চেষ্টা করতো যদি কুলীন ব্রাহ্মণের বাড়িতে বিয়ে দেওয়া হয় কুলীন ছেলের সঙ্গে, তাহলে তাদের মেয়েরা স্বর্গপ্রাপ্তি হবে ইত্যাদি ইত্যাদি অনেক রকম ভুল ভ্রান্ত ধারণা তাদের মধ্যে ছিল। যে কারণের জন্য দেখা যায় যে 100 বছরের কোনো একজন বৃদ্ধ হয়তো দেখা গেল প্রায় মরমর অবস্থার মধ্যে আছে, সে আর 2-5 মিনিটের মধ্যে মারা যাবে, তাকে গঙ্গার তীরে নিয়ে যাওয়া হচ্ছে, সে হয়তো দেখা যাচ্ছে মাছের মতো এরকমভাবে খাপি খাচ্ছে। তখন কোনো বাবা যদি জানতে পারতো যে এরকম কুলীন ব্রাহ্মণকে নিয়ে আসা হয়েছে গঙ্গার তীরে, যার বয়স 100 বা 105 বছর বয়স, তার সঙ্গেও তার সেই ছোট্ট 5 বছরের মেয়েটাকে এসে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিত। কেন? কারণ কুলীনের সঙ্গে বিয়ে হলো একটা বিশাল কিছু ব্যাপার, এরকম একটা ব্যাপার ছিল। স্বাভাবিকভাবে সেই কুলীন ব্রাহ্মণ যারা ছিলেন তাদেরকে যৌতুক দিতে হতো না মেয়েদের বাড়িতে, আর সম্ভ্রান্ত যারা ছিল কুলীন তাদের তো টাকার কোনো অভাব ছিল না। কিন্তু এই ব্রাহ্মণটা না ছিল সম্ভ্রান্ত না ছিল কুলীন, তাই তার পক্ষে অর্থ জোগাড় করা খুব টাফ হয়ে পড়েছিল, আর সেই জন্য সে সবার কাছে ভিক্ষা করে বেড়াচ্ছিল বিয়ে করবে বলে। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে দরজায় দরজায় গেল, ফ্ল্যাটেন্ড মেনি রিচ ফোক, এবং অনেক লোককে সে তোষামোদ করলো, অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং, মানে কোনো ক্রমে স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, যে পরিমাণ অর্থের প্রয়োজন সে কোনো রকমে কষ্টে সৃষ্টে সেটা জোগাড় করলো। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, ঠিক সময়ে তার বিয়েটাও সম্পন্ন হলো, অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, তারপর সে বউকে নিয়ে বাড়ি ফিরল। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম অ্যান্ড ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার। আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, তারপর কিছুদিনের মধ্যে সে তার মাকে বলল, মা, মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, তোমাকে এবং আমার ওয়াইফকে দুজনকে দেখভাল করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। আই মাস্ট দেয়ারফোর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার, যেভাবেই হোক না কেন আমাকে অর্থ জোগাড় করতে হবে, আর তাই আমি দূরে কোনো একটা জায়গায় যাচ্ছি কাজ করার জন্য। এখনকার দিনে যেমন পরিযায়ী শ্রমিকরা একটা জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে যাচ্ছে ইনকাম করার জন্য। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তবে আমি 1-2 দিন নয়, আমি অনেক বছরের জন্য যাব। ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, এবং যতদিন পর্যন্ত আমি যথেষ্ট অর্থ ইনকাম করতে না পারি আমি ফিরবো না। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, তা সে যাই হোক আমার কাছে যা আছে আমি তোমাকে ঝেড়ে ঝুড়ে দিচ্ছি। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এটাকে ঠিকঠাকভাবে কাজে লাগিও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, আর আমার বইয়ের কিন্তু যত্ন নিও। ভেবে দেখো, বৃদ্ধা মা তাকে যত্ন নেবে তার ওয়াইফ, না তো মাকে বলছে তুমি আমার বইয়ের যত্ন নিও। কিরকম সমাজ ছিল তখনকার দেখো। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস, তারপর সে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ডে এ ঘোস্ট অ্যাজিউমিং, অ্যাজিউমিং কথা মানে হচ্ছে রূপ ধারণ করা, এমন অবস্থায় একটা ভূত সেই ব্রাহ্মণের রূপ ধারণ করলো। দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, একেবারে পুরোপুরি যাকে দেখে চেনা যাবে না, এপিট আর ওপিট, একেবারে জেরক্স কপি। কেম ইনটু দ্য হাউস, সে বাড়ি এলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড সেড টু হিম, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন। এবার তার ওয়াইফের সঙ্গে যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই সে সহজে তাকে চিনতে পারলো না, তার অ্যাটিটিউডগুলো তো তার ঠিকঠাকভাবে জানা নেই। তাই বলছে, কি ব্যাপার, তুমি যে বললে তুমি অনেক বছর পর ফিরবে, তুমি হঠাৎ ইভিনিং টাইমে তুমি আবার চলে এলে কেন? ইউ সেড
দ্যাট ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি যে বললে অনেক বছর পর ফিরবো, হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তোমার মনের হঠাৎ পরিবর্তন হলো কেন? দ্য ঘোস্ট সেড, ঘোস্ট বলল, টুডে ইজ নট এ লাকি ডে, আজকের দিনটা লাকি নয়, শুভ দিন নয়। আই হ্যাভ দেয়ার ফোর রিটার্ন হোম, আর সেই জন্য আমি ফিরে এলাম। বিসাইডস, তাছাড়াও আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি বেশ কিছু টাকা নিয়ে তো ফিরেছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান, মাও সন্দেহ করলো না যে এটা তার ছেলে নয়। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সান অফ দ্য ওল্ড ওম্যান অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান। তাই সে এমনভাবে সেই বাড়িতে দখল করে নিল, থাকতে শুরু করলো যেন মনে হচ্ছে এটা তার বউ, এটা তার মা এবং এটা তার বাড়ি। As the ghost and the Brahman were exactly like each other in everything, like two peas, মানে দুটো মটরের দানা, পি মানে মটর, বলছে মটরের দানার মতো তারা দেখতে ছিল, মানে একটাকে দেখে আরেকটাকে তুমি পৃথক করতে পারবে না। আর স্বাভাবিকভাবে কারো পক্ষেই সম্ভব হলো না, এমনকি নেবারিং যারা আছে প্রতিবেশী তারাও চিনতে পারলো না যে এটা নকল। The people in the neighborhood all thought that the ghost was the real Brahman, আর তাই প্রতিবেশীরা মনে করলো এই ব্রাহ্মণটা রিয়াল। After some years the Brahman returned from his travels, কয়েক বছর পর সেই ব্রাহ্মণ, অরিজিনাল ব্রাহ্মণটা ফিরে এলো। And what was his surprise when he found another like him in the house, যখন তিনি তারই বাড়িতে তারই মতো অন্য একজনকে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, সেই ভূত ব্রাহ্মণটা তখন অরিজিনাল ব্রাহ্মণকে বলছে, হু আর ইউ, তুই কে রে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, আমার বাড়িতে এসছিস কেন, কি দরকার তোর? হু অ্যাম আই, আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, অরিজিনাল ব্রাহ্মণ অবাক হয়ে বলছে, আমি কে মানে? লেট মি আস্ক হু ইউ আর, বরং আমারই জিজ্ঞাসা করার কথা যে তুই কে। দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার অ্যান্ড দ্যাট ইজ মাই ওয়াইফ, এই তো এটা আমার বাড়ি, এটা আমার বউ, এটা আমার মা। দ্য ঘোস্ট সেড, ভূত বলছে, হোয়াই, হিয়ারিন ইজ এ স্ট্রেঞ্জ থিং, অদ্ভুত ব্যাপার। Everyone knows that this is my house, that is my wife, and yonder is my mother. সবাই জানে এটা আমার বাড়ি, ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটা আমার ওয়াইফ, আর ওটা আমার মা, আর তুই তোর নিজের বলে চালানোর চেষ্টা করছিস। অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর ইয়ার্স, আর আমি এখানে বছরের পর বছর এখানে বাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, আর তুই অভিনয় করে বলছিস এটা তোর বাড়ি। অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইয়োর ওয়াইফ, আর এই মহিলাটা তোর বউ। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, আমার মনে হয় তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। ব্রাহ্মণ, সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, আর এই বলে সেই ব্রাহ্মণ কি করলেন, সেই ঘোষ ব্রাহ্মণ কি করলেন, অরিজিনাল ব্রাহ্মণকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, তখন সেই অরিজিনাল ব্রাহ্মণটা, আসল ব্রাহ্মণটা, তিনি অবাক হয়ে একেবারে মিউট হয়ে গেলেন। মিউট মানে তিনি অবাক হয়ে মুখে কোনো কথা না বলে তিনি চলে গেলেন সেখান থেকে। হি ডিড নট নো হোয়াট টু ডু, তিনি বুঝেই উঠতে পারলেন না যে এবার তিনি কি করবেন। অ্যাট লাস্ট হি বিথট, অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, বিথট মানে সিদ্ধান্ত নেওয়া, হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং and of laying his case before him, এবং সমস্ত কথা গিয়ে রাজাকে জানাবেন, কেন, বিচারের জন্য। The king saw the ghost Brahman as well as the Brahman, and the one was the picture of the other, so he was in a fix. ব্যাস, রাজা যখন দুজন সেই ব্রাহ্মণকে দেখলেন একই রকম, তখন তিনিও
ওয়াজ ইন এ ফিক্স, তিনি একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন, অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, আর তখন তিনি বুঝে উঠতে পারলেন না কি করে এই ঝগড়ার মীমাংসা করবেন। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড besought him to give him back his house, his wife and mother. দিনের পর দিন, এখানে বিশট কথার মানে হচ্ছে মিনতি করা, দিনের পর দিন তিনি রাজাকে গিয়ে মিনতি করলেন তার পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, আর রাজা বুঝে উঠতে পারলেন না কি করব, বারবার বললেন কাল এসো। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমোরো, প্রতিদিন তিনি বলছেন আজ নয় তুমি কাল এসো, আবার পরের দিন বলছেন আজ নয় কাল এসো। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড। স্ট্রাইকিং কথার মানে হচ্ছে এরকমভাবে কপাল থাপড়ানো। প্রতিদিন তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাচ্ছেন এবং কপাল থাপড়াতে থাপড়াতে যাচ্ছেন। উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, পাম মানে হাতের তালু, হাতের তালু দিয়ে কপাল থাপড়াচ্ছেন। অ্যান্ড সেই, এবং বারবার তিনি একই কথা বলছেন, হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, এই পৃথিবীটা কত শয়তান, কারণ দুষ্টু লোকে ভরে গিয়েছে। আই এম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস, আমাকেই তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাও আবার আমার বাড়ি থেকে। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজেশনস অফ মাই হাউস অ্যান্ড মাই ওয়াইফ, এবং অন্য একজন লোক এসে আমার বাড়ি, আমার ওয়াইফ, আমার মা, এদের সবার অধিকার সে ছিনিয়ে নিয়েছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, হি ডাস নট ডু জাস্টিস, আরে রাজাই বা কেমন রাজা, সঠিক বিচার করতে পারে না। তাহলে আমরা আজ এই পর্যন্ত পড়ালাম ফার্স্ট পার্টে, ঠিক আছে? সেকেন্ড পার্টে আমি বাকিটুকু তোমাদের আলোচনা করে দেবো। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারো। গড ব্লেস।